রাত তখন প্রায় 9:30। বাড়িতে এক হালকা নিস্তব্ধতা বিরাজ করছিল। শুধু রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছিল। আশাজি নিজের ঘরের বিছানায় শুয়েছিলেন। চোখ বন্ধ ছিল, কিন্তু ঘুম তখনও অনেক দূরে। সারাদিনের হুলস্থুলের পর এখন মন কিছুটা শান্ত ছিল, তবে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই সোলোনি হাতে একটি ট্রে নিয়ে ঘরে এলো। ট্রেতে বাদাম ও কেশর মেশানো গরম দুধ রাখা ছিল। এক গ্লাস শাশুড়ির জন্য এবং অন্যটি সঞ্জয়ের জন্য। ট্রের সৌন্দর্যের চেয়েও সোলোনির মুখের হাসি অনেক বেশি সজীব লাগছিল। সে কোমল স্বরে বলল, মাজি, আপনার জন্য বাদাম দেওয়া দুধ এনেছি, ঘুম ভালো হবে। আশাজি চোখ খুললেন এবং হাসলেন, বললেন, তুই তো না বলতেই আমার সব প্রয়োজন বুঝে যাস। পেছন থেকে সঞ্জয়েরও ঘরে এলো। সে চট করে ট্রে থেকে নিজের গ্লাস তুলে নিয়ে বলল, বাহ, কি সুন্দর সুগন্ধ। সোলোনি, তুমি তো দিন দিন অবিকল মায়ের মতো হয়ে উঠছ। সোলোনি হাসতে হাসতে জবাব দিল, শাশুড়িকে দেখেই তো সব শিখেছি। আশাজি গ্লাসটি হাতে নিলেন। দুধ হালকা গরম ছিল। উপরে কেশরের 2-3টে সরু রেখা ভাসছিল। এক চুমুক খেয়েই তিনি একটু থামলেন। স্বাদটা আজ কেমন যেন আলাদা লাগল। মিষ্টি ঠিকই ছিল, কিন্তু কিছু একটা অদ্ভুত ছিল। তিনি ধীর স্বরে বললেন, বৌমা, আজ এটার স্বাদ একটু অন্যরকম লাগছে। সঞ্জয় সঙ্গে সঙ্গে বলে উঠল, মা, এটা তোমার রোজকার সংলাপ। কখনো বেশি মিষ্টি, কখনো কম, কখনো বেশি কেশর। এবার আপনি চুপচাপ পুরো দুধটা খেয়ে নিন। আজ আপনার কোনো বাহানা চলবে না। সোলোনি মৃদু হেসে বলল, আজ একটু নতুন কিছু চেষ্টা করেছি মাজি। অল্প ভাজা বাদাম গুঁড়ো করে মিশিয়েছি, হয়তো সেই কারণেই স্বাদটা আলাদা লাগছে। তবে ঘুম খুব ভালো হবে। আশাজি হাসলেন এবং চুপচাপ ধীরে ধীরে পুরো দুধ শেষ করে গ্লাসটি পাশের ছোট মেজে রাখলেন। সোলোনি ঝুঁকে গ্লাসটি তুলে নিল এবং হালকা হেসে বলল, মাজি, আপনার শিয়রে জলের জগ রেখে দিয়েছি, আর আপনার ওষুধও। সলোনি কথা শেষ করার আগেই সঞ্জয় মাঝপথে বলে উঠল, মাকে ওষুধ আমি দিয়ে দেব, সলোনি তুমি গিয়ে রান্নাঘরের কাজ শেষ করো। তার বলার ভঙ্গি খুব সাধারণ ছিল, কিন্তু তাতে এক আপনত্ব ও দায়িত্ববোধ স্পষ্ট ফুটে উঠছিল। সলোনি এক মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর হেসে মাথা নাড়ল। ঠিক আছে, আমি কিচেনের কাজ মিটিয়ে নিচ্ছি, বলে সে ট্রে নিয়ে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু সঞ্জয় আর তার মা রয়ে গেলেন। সঞ্জয় মায়ের কাছে এসে তার পায়ের কাছে বসে বলল, মা, সলোনি আজকাল তোমার জন্য নতুন নতুন এক্সপেরিমেন্ট করছে, তুমি শুধু বিশ্রাম নাও, বাকি সব আমরা সামলে নেব। তারপর সে শিয়রে রাখা ওষুধ তুলে নিয়ে পরম মমতায় মায়ের হাতের তালুতে রাখল। এই নাও মা, ওষুধ খেয়ে নাও, আর তারপর শান্তিতে ঘুমিয়ে পড়ো, আমি এখানেই পাশে আছি। আশাজি ছেলের চোখের দিকে তাকালেন, যেখানে শুধু স্নেহ আর ভালোবাসা ছিল। তিনি ওষুধ খেলেন, জল পান করলেন এবং তারপর চুপচাপ বালিশে মাথা রাখলেন। সঞ্জয় উঠে ঘরের আলো কমিয়ে দিল। জানালা দিয়ে আসা জ্যোৎস্না এখন আরও পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সেই জ্যোৎস্নার শীতলতার মাঝেও এক হালকা অস্বস্তি যেন মিশে যাচ্ছিল। এমন কিছু যা শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। তারপর কখন যে আশাজি ঘুমে তলিয়ে গেলেন তা জানাই গেল না। পরদিন সকালে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। জানালা দিয়ে হালকা কুয়াশা ঘরের ভেতরে আসছিল এবং পুরো বাড়িতে ঠান্ডা হাওয়ার এক আর্দ্রতা ছড়িয়েছিল। দেয়াল ঘড়ির কাঁটা তখন 7:30টার ঘরে। আশাজি যখন ঘুম ভাঙল, ঠান্ডায় তার হাত কুঁচকে গিয়েছিল, তবুও চেহারায় এক অন্যরকম সতেজতা ছিল। তিনি ধীরে ধীরে লেপ সরিয়ে পা মাটিতে রাখলেন। তখন ঠান্ডা টাইলসের স্পর্শ যেন সরাসরি স্নায়ুতে গিয়ে পৌঁছাল। তবুও তিনি হাসি মুখে নিজের মনে বললেন, কেন আজ ছেলে আর বৌমার জন্য আমিই চা বানিয়ে দিই না। তিনি নিজের উলের শাল জড়িয়ে নিয়ে নরম পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। বাড়ি তখনও পুরোপুরি শান্ত ছিল, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ আর মাঝে মধ্যে দূর থেকে আসা কোনো গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। রান্নাঘরে গিয়ে তিনি গ্যাস জ্বালিয়ে প্রথমে জল বসালেন। তারপর আদা আর এলাচ তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন। আদা কোটার সময় তার হাত কাঁপছিল, কিন্তু মনে এক অদ্ভুত উষ্ণতা ছিল। তিনি মনে মনে বললেন, সোলোনি হালকা মিষ্টি চা পছন্দ করে, আর সঞ্জয় কড়া আদা দেওয়া চা। এ কথা ভেবেই তিনি একটু হাসলেন। ধীরে ধীরে রান্নাঘর চায়ের সুগন্ধে ভরে উঠল। উনুন আর চায়ের ধোঁয়া যেন সেই শীতের সকালে কিছুটা উত্তাপ এনে দিয়েছিল। এদিকে বিছানায় সালোনি পাশ ফিরল। চায়ের সুগন্ধ নাকে পৌঁছতেই সে চোখ খুলল। লেপ থেকে হাত বার করে বিড়বিড় করে বলল, এত কড়া চায়ের সুগন্ধ, কে চা বানাল? সে উঠে ধীরে ধীরে ঘরের বাইরে উকি দিল। রান্নাঘরে আশাজি জাল সরি জড়িয়ে দাঁড়িয়ে পরম মমতায় চা বানাচ্ছিলেন। সলোনি কিছু না বলে দাঁড়িয়ে শুধু তাদের দেখতে থাকল।
তখনই আশাজি পেছন না ফিরেই বললেন, সলোনি বৌমা, উঠে পড়েছিস? দেখ, আজ আমি চা বানিয়েছি। খুব ঠান্ডা তো, তাই ভাবলাম আচ্ছা সঞ্জয়কেও জাগিয়ে দে। আশাজি যখন চা ঢালতে যাচ্ছিলেন তখন তার হাত থরথর করে কাঁপছিল। তিনি সলোনিকে ডাকলেন, বৌমা, চা তো হয়ে গেছে, একটু কাপে ঢেলে দে তো। সঞ্জয়কে গরম গরম চা দিস, আর হ্যাঁ, আমার জন্য শুধু আধ কাপই দিস, এখন আর বেশি চা খাওয়া যায় না। সলোনি চুপচাপ কোনো কথা না বলে কাপ তুলে চা ঢালতে লাগল। কিন্তু সেই মুহূর্তে মায়ের গলার স্বরে যে ক্লান্তি আর মমতার মেলবন্ধন ছিল, তা যে কারো হৃদয় স্পর্শ করতে পারত। সঞ্জয় তখনও ঘরেই ছিল। সে মায়ের দিকে তাকাল, কাঁপানো হাতেও ছেলের জন্য গরম চায়ের চিন্তা। সে কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, মা, তোমার হাতের চা আমার পুরো দিনের শক্তি। আশা যে কিছু বললেন না, শুধু তার চোখে এক তৃপ্তির ঝিলিক খেলে গেল, যেন ছেলের একটি বাক্যেই সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। চায়ের কাপ হাতে নিয়ে আশাজি ধীরে ধীরে সঞ্জয়ের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুই কি একবার আমায় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিস? সঞ্জয় চমকে উঠে মায়ের দিকে তাকাল। কি হয়েছে মা, শরীর ঠিক নেই? সে আরও কিছু জিজ্ঞাসা করতে যেত, তার আগেই আশাজি ম্লান হেসে বললেন, আরে, তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? তোর মায়ের কিছুই হয়নি, শুধু ৩-৪ দিন ধরে মাথায় হালকা ব্যথা হচ্ছে, ভাবলাম ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসি। তখনই পাশে বসা সলোনি হেসে বলল, মাজি, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর তো অফিসে অনেক কাজ থাকে। এ কথা শোনা মাত্রই সঞ্জয়ের মুখ গম্ভীর হয়ে গেল। সে দৃঢ়স্বরে বলল, কিন্তু সলোনি, আমার কাছে সবার আগে আমার মা। কিছুক্ষণ স্তব্ধতার পর আশাজি পরিস্থিতি সামলে নিয়ে বললেন, ঠিকই তো বলছে বৌমা, আমি ওর সাথেই চলে যাব। এ কথা শুনে সলোনি একটু হাসল, কিন্তু সেই হাসির পেছনে কী লুকিয়েছিল, হয়তো সেই সত্য যা তখনও কেউ জানত না। দুপুরবেলা হালকা রোদ উঠানে ছড়িয়েছিল এবং বাতাসে তখনও হিমেল ভাব ছিল। আশাজি এবং সলোনি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে তো ফিরে এলেন, কিন্তু আশাজির মনে এক অশান্তি দানা বেঁধেছিল। ডাক্তারের সেই কথাটি তার কানে বারবার বাজছিল, যা তিনি বাইরে বসে শুনেছিলেন। তার চেকআপ শেষ হওয়ার পর যখন তিনি বাইরে অপেক্ষা করছিলেন, তখন সলোনি ডাক্তারের ঘরে ঢুকেছিল। দরজা পুরোপুরি বন্ধ ছিল না। তখনই আশাজির কানে এলো এক হালকা আওয়াজ, যেমনটা আমি বলেছিলাম, আপনি ঠিক সেভাবেই ওষুধ দেবেন, কিন্তু মনে রাখবেন, এতে যেন আমার নাম না আসে। সেটা ডাক্তারের গলা ছিল। আশাজি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি মাথা নিচু করে নিলেন। কিছু বুঝতে পারছিলেন না যে তিনি সত্যিই এটা শুনেছেন, নাকি সেটা তার মনের ভুল। তার মন বলছিল, না, সলোনি এমন হতে পারে না, কিন্তু মস্তিষ্ক এখন হাজারো প্রশ্নে ভরে উঠেছিল। তবুও তিনি সলোনিকে কিছুই জিজ্ঞেস করলেন না, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। কিন্তু তার মন বড় ব্যাকুল হয়ে উঠল। তিনি নিজেকে প্রশ্ন করতে থাকলেন, মাঝে মধ্যে নিজের মনের ভয়ও তো আমাদের ভুল আওয়াজ শোনায়, হয়তো তেমনই কিছু হয়েছে। সলোনি যদি কিছু খারাপই করত, তবে এত আপন করে কেন আমার সেবা করত? তারপর তিনি হাসলেন এবং ধীর গলায় বললেন, আমি হয়তো পাগল হয়ে গেছি, আমার বৌমা তো সত্যি খুব ভালো। কিন্তু মন যা মানছিল, মস্তিষ্ক তা গ্রহণ করতে প্রস্তুত ছিল না। কোথাও নিশ্চয়ই কোনো ব্যাপার ছিল যা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছিল। বিকেলবেলা সঞ্জয় যখন বাড়ি এলো, তার চোখে খুশির ঝিলিক স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সরাসরি মায়ের ঘরের দিকে গেল। ঘরে ঢুকেই হেসে বলল, মা, বলো তো আমার হাতে কি আছে? আশাজি কিছু বলার আগেই সেলোনি সেখানে চলে এলো। সঞ্জয়ের হাতে থাকা ছোট বাক্সের দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল, আরে বাহ, এত সুন্দর সোনার ঝুমকো, এগুলো কি আমার জন্য? সঞ্জয় হেসে বলল, না, এগুলো আমার প্রিয় মায়ের জন্য। দেখো তো মা, যেমনটা তোমার পছন্দ, মোটা মোটা ঝুমকো, ঠিক তেমনই এনেছি। আশাজি ঝুমকো জোড়া পরম মমতায় হাতে নিলেন। চোখে জল আর মুখে হাসি দুটোই ছিল। সঞ্জয় বলল, মা, বলো না কেমন হয়েছে? সঞ্জয়ের কথা শুনে আশাজি বললেন, খুব সুন্দর বাবা, কিন্তু এগুলো তো অনেক দামি মনে হচ্ছে। সঞ্জয় সঙ্গে সঙ্গে বলল, মা, তোমার সামনে এগুলোর কি দাম? স্যালোনি চুপ ছিল, কিন্তু তার চোখে অন্য কিছু চলছিল। 1 মাস কেটে গেল। জানুয়ারির এক শীতল সন্ধ্যা। আশাজি রোজকার মতো বাড়ির বাইরে ছোট বাগানে পায়চারি করছিলেন। হিমেল হাওয়া তার ওড়না নিয়ে খেলছিল। তখনই কোনায় দাঁড়িয়ে থাকা বৌমা সেলুনির উপর তার নজর পড়ল। সে এক অচেনা যুবকের সাথে কথা বলছিল। আশাজি অবাক হলেন। তিনি একটু ভালো করে দেখার চেষ্টা করলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। তিনি ধীরে ধীরে বাগানের পাথরের বেঞ্চের আড়ালে লুকিয়ে পড়লেন। তার মন অস্থির হয়ে উঠল। সেলুনি এই অসময়ে অজানার সাথে কি কথা বলছে?
তখনই সেই যুবক নিজের জ্যাকেটের পকেট থেকে একটা সাদা খাম বের করে সলোনির দিকে বাড়িয়ে দিল। সলোনি এদিক ওদিক তাকিয়ে খামটা নিয়ে নিল। ছেলেটি সেখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে আশাজির মন আরও ব্যাকুল হল। হাজার প্রশ্ন ভিড় করল মনে। এই ছেলেটি কে? খাম কেন দিল? আর এতে এমন কি আছে যে সলোনি এত খুশি হচ্ছে? হ্যাঁ, সব ঠিক তেমনটাই হচ্ছে যেমনটা প্ল্যান করেছিলাম। এটি সলোনির গলা ছিল। তখনই সলোনির মুখে এমন কিছু বেরোল যা শুনে আশাজির আত্মা কেঁপে উঠল। তিনি পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। সলোনি ফোনে কথা শেষ করে সেখান থেকে চলে গেল, কিন্তু আশাজি তখনও একই জায়গায় স্থির চোখে দাঁড়িয়েছিলেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তার শরীর দিয়ে ঘাম ঝরছিল। হৃৎপিণ্ড অনিয়ন্ত্রিতভাবে ধকভক করছিল। তিনি কোনোমতে নিজেকে সামলে নিয়ে কাঁপানো পায়ে ঘরের দিকে এগিয়ে গেলেন এবং নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, কিন্তু চোখে ঘুমের বদলে ছিল আতঙ্ক আর সন্দেহ। তিনি কাউকে কিছু বললেন না, এমনকি সঞ্জয়কেও না। সলোনি তখন রান্নাঘরে ছিল এবং তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার শাশুড়ি সব কথা শুনে ফেলেছেন। ওই আওয়াজটি তার আত্মার গভীর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর সলোনি দুধ নিয়ে ঘরে এলে আশাজি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেন। সলোনি বলল, মাজি, দুধটা খেয়ে নিন, হালকা গরম আছে, ঠান্ডায় ভালো লাগবে। আশাজি হাসর চেষ্টা করলেন, কিন্তু সেই হাসি ছিল ম্লান। তিনি মাথা নেড়ে শুধু বললেন, রেখে দাও, পরে খেয়ে নেব। সলোনি তাকে খুঁটিয়ে দেখল, কিন্তু কিছু না জিজ্ঞেস করেই চলে গেল। দরজা বন্ধ হতেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন এবং বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আশাজির চোখে ঘুমের লেশমাত্র ছিল না। মাঝরাত পেরিয়ে গেলেও তার ভেতরের ঝড় থামছিল না। বিছানায় বারবার পাশ ফিরছিলেন। মনে হচ্ছিল শরীর বিছানায় থাকলেও মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। হৃদয়ে এক না বলা ভয়, মনে গভীর সন্দেহ আর মাথায় হাজারো প্রশ্ন এক নির্বাক ঝড়ের মতো আছড়ে পড়ছিল। কখনো চোখ বন্ধ করলে অস্থিরতা আরও বেড়ে যাচ্ছিল। সত্যকে এড়িয়ে যাওয়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই সেই সন্দেহ, সেই কণ্ঠস্বর আর সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। হঠাৎ যেন কোনো সিদ্ধান্ত তার ভেতরে দানা বাঁধল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, চোখে এক কঠোর ভাব ফুটে উঠল। লেপ একপাশে সরিয়ে তিনি উঠে বসলেন। সেই মুহূর্তে তার অবয়ব বদলে গিয়েছিল। আশাজি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, এখন অনেক হয়েছে, আর আমি চুপ থাকব না। 2 দিন পর যখন পুরো বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন, বাইরে শীতল বাতাস জানলায় টোকা দিচ্ছিল, তখন আশাজি চুপচাপ নিজের ঘরে বসেছিলেন। তার চোখ দুটো লাল ছিল, চুল এলোমেলো এবং হাতে সেই পুরনো পুতুল যা তিনি বহু বছর আগে আলমারিতে তুলে রেখেছিলেন। ধীরে ধীরে তিনি সেই পুতুলের সাথে কথা বলতে শুরু করলেন। রাধা, দেখ, ও আবার এসেছে। ওই ডাইনিটা আমায় মারবে। তিনি এক অদ্ভুত অবোধ হাসি হেসে পুতুলটিকে বুকে জড়িয়ে নিলেন। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ হল। সলোনি দুধ নিয়ে ঘরের সামনে এসে উঁকি দিতেই থমকে গেল। মাজি, আপনি এসব কি করছেন? সে ধীর গলায় বলল। আশাজি ঘাড় ঘোরালেন। তার চোখে ভয়, সারল্য আর সামান্য পাগলামি স্পষ্ট ফুটে উঠছিল। চুপ, ও আমায় মারতে এসেছে। তুমি দেখছ না রাধা, ও রোজ রাতে আমায় ঝাড় দেয়। তিনি পুতুলটির সাথে কথা বলেই চললেন। সলোনি ভেতরে ভেতরে খুশি হচ্ছিল। যা সে চেয়েছিল ঠিক তেমনটাই হচ্ছিল। সে বিড়বিড় করে বলল, পুরোপুরি পাগল হয়ে গেছে এবার। সলোনি দুধ না দিয়ে ফিরে গেল। তার মুখে কোনো করুণা ছিল না, বরং ছিল এক অশুভ তৃপ্তি। ওদিকে ঘরে বসা আশাজি তার ছায়া মিলিয়ে যেতেই ঠোঁটে এক বাঁকা হাসি ফোটালেন। মনে মনে বললেন, চল মা, তোর খেলা এবার শুরু হলো, আর আমারও। সকাল 8টা নাগাদ সঞ্জয় তৈরি হয়ে ড্রয়িং রুমে বসেছিল। কিচেন থেকে সলোনি ডাকল, সঞ্জয়, একটু দেখো তো মা উঠেছেন কিনা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সঞ্জয় মায়ের ঘরের দিকে গেল। দরজা খোলাই ছিল। জানালার ফাঁক দিয়ে রোদ ভেতরে আসছিল, কিন্তু সামনের দৃশ্য দেখে সঞ্জয় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। আশাজি মাটিতে বসেছিলেন এবং হাতে একটি পুরনো বালিশ নিয়ে তার সাথে কথা বলছিলেন। না, তুমি যেও না, সবাই আমায় ছেড়ে চলে গেছে, এখন তুমিও যাবে? তারপর হঠাৎ কাঁদতে লাগলেন। আমায় একা ছেড়ে যেও না। সঞ্জয় ঘাবড়ে গিয়ে বলল, মা, মা, একই করছা তুমি? আশাজি উপরের দিকে তাকালেন, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন চিনতেই পারছেন না। ধীর গলায় বললেন, তুই কে? তুইও কি আমায় নিয়ে যেতে এসেছিস? না, আমায় নিয়ে যাস না। সঞ্জয় মায়ের কাছে ঝুঁকে বসে বলল, মা, কি হয়েছে তোমার? আমি সঞ্জয়, তোমার ছিলে। আশাজি তার দিকে তাকিয়ে রইলেন, তারপর ঝট করে মুখ ফিরিয়ে নিলেন। না, তুই নোস, আমার ছেলে তো আমায় খুব ভালোবাসে, তুই হতে পারিস না। সঞ্জয়ের মুখের রণ ফ্যাকাশে হয়ে গেল। সে মাকে তুলে বিছানায় বসাতে লাগল। তখনই পেছন থেকে সলোনি এলো, হাতে চায়ের ট্রে নিয়ে। সে সাজানো উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সঞ্জয় ইশারায় তাকে চুপ থাকতে বলল। কিছু একটা গোলমাল হয়েছে,
মা আমায় চিনতে পারছেন না। সলনী নজর নিচু করল, কিন্তু মনের আনন্দ সে লুকাতে পারছিল না। সঞ্জয় মাকে লেপ মুড়ি দিয়ে বাইরে এলো এবং সোফায় বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগল। কিছুক্ষণ পর সলনী তার কাছে এসে বসে কাঁধে হাত রেখে বলল, সঞ্জয়, তুমি ঠিক আছো? সঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পারছি না মায়ের অবস্থা দিন দিন কেন এমন খারাপ হচ্ছে। আগে তো শুধু চুপচাপ থাকতেন, এখন এই বিড়বিড় করা, চিৎকার করা, এসব কি? সলনী মায়াবী স্বরে বলল, আমি তো আগেই বলেছিলাম, ডাক্তার ওই ওষুধগুলো দেওয়ার পর থেকেই তার শরীর আরও খারাপ হয়েছে। হয়তো ওষুধের কোনো সাইড ইফেক্ট হচ্ছে। সঞ্জয় চমকে উঠল। ওষুধ? কিন্তু ওগুলো তো তুমিই ডাক্তার দেখিয়ে এনেছিলে। সলোনি চট করে কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি তো ডাক্তারের পরামর্শই নিয়েছিলাম, আর তুমি তো জানো আমি মায়ের ভালোই চাই। সঞ্জয় যখন মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলল, সলোনি বাধা দিয়ে বলল, না সঞ্জয়, এমনটা করো না। হাসপাতালে নিয়ে গেলে ওরা ভর্তি করে নেবে। সমাজ বলবে মা পাগল হয়ে গেছেন, এটা আমাদের সম্মানের বিরুদ্ধে যাবে। সঞ্জয় কিছুক্ষণ ভালো এবং মায়ের অবস্থা দেখে চিন্তিত হল। কিন্তু সলোনি, কিছু তো করতে হবে। সলোনি তাকে শান্ত করে বলল, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সব সামলে নেব। এখন মাকে বাড়িতেই বিশ্রাম নিতে দিই। সঞ্জয় সলোনির কথা মেনে নিল, কিন্তু তার মনে দুশ্চিন্তা থেকেই গেল। ওদিকে মা তার এই অবস্থা দেখে মনে মনে বললেন, জানি বাবা, আমার এই অবস্থা দেখে তোর কত কষ্ট হচ্ছে, কিন্তু এখন আমি তোকে কিছু বলতে পারবো না। পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হল। সলোনি দরজা খুলতেই সামনে মাসি শাশুড়ি গীতাজিকে দেখে অবাক হল, তবে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, আরে মাসিজি, আপনি হঠাৎ? আগে খবর দিলে আমি আপনাকে নিয়ে আসতাম। গীতাজি হেসে বললেন, আগে বললে সারপ্রাইজ হতো কি করে? তা আশা কোথায়? দেখছি না যে। সলোনি বলল, ও হ্যাঁ, মা তো মন্দিরে গেছেন। গীতাজি বললেন, যাই বলো বৌমা, তোর শাশুড়ির কি সাহস, এই ঠান্ডায় সকালে মন্দিরে যায়? আমার তো সাধ্য নেই। যা, এখন 1 কাপ গরম চা বানিয়ে আন, আমি ফ্রেশ হয়ে আসি। তখনই সঞ্জয় সেখানে এলো এবং মাসিকে দেখে খুব খুশি হল। প্রণাম ভালো লাগলো। সঞ্জয় আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে আশাজির তীব্র চিৎকার শোনা গেল, না, মেরো না আমায়। আওয়াজ শুনেই সঞ্জয় মায়ের ঘরের দিকে দৌড়ে গেল। পেছনে গীতাজি আর সলোনিও গেল। ঘরে ঢুকে বোনের অবস্থা দেখে গীতাজি স্তব্ধ হয়ে গেলেন। বিছানায় বসে আশাজি কাঁপছিলেন, চোখে ভয় আর কপালে ঘাম। গীতাজি দৌড়ে গিয়ে বোনের মুখ দুহাতে ধরে বললেন, দিদি, দিদি, এ কি হয়েছে তোর? কাকে ভয় পাচ্ছিস? আমি তোর বোন গীতা, আমার দিকে তাকা। আশাজির ঠোঁট কাঁপছিল, যেন কোনো ভয়ানক স্বপ্ন দেখছেন। তিনি অপলক দৃষ্টিতে সঞ্জয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, আমায় ওখানে পাঠিও না, আমি পাগল নই। গীতাজি অবাক হয়ে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, সঞ্জয়, মা কি বলছে এসব? আর এসব কতদিন ধরে চলছে? সঞ্জয় মাথা নিচু করে সব জানাল। সলোনি মাঝপথে বলে উঠল, কিন্তু মাসি, কোথায় নিয়ে যেতাম? লোকে তো পাগল বলবে। গীতাজির চোখ কিছুক্ষণ সলোনির উপর স্থির হয়ে রইল। তিনি বোনের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই চিন্তা করিস না দিদি, আমি এসে গেছি তো, সব ঠিক হয়ে যাবে। গীতাজি বললেন, দিদি, আমি এখন এখানেই থাকব। তুই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। তার কণ্ঠে সেই আপন্নত্ব ছিল যা কেবল বোনদের মধ্যে থাকে। সলোনি হেসে বলল, আরে মাসি, আপনি কদিনের জন্য এসেছেন? আমি ভেবেছিলাম 2-4 দিন থাকবেন। গীতাজি সলোনির চোখের দিকে তাকিয়ে বললেন, না বৌমা, দিদি সুস্থ না হওয়া পর্যন্ত আমি থাকছি। ওর এখন ভালো যত্নের প্রয়োজন, যা আমার চেয়ে ভালো কেউ করতে পারবে না। তুই আমার চিন্তা করিস না, আমি দিদির কাছেই থাকব। কথা শুনে সঞ্জয় অনেকটা স্বস্তি পেল। গীতাজি সঞ্জয়কে বললেন, বাবা, তোর মায়ের চিন্তা এখন আমায় ছেড়ে দে, সব ঠিক হবে। সঞ্জয় আবেগপ্রবণ হয়ে মাসির হাত ধরল। আশাজি তখন ঘুমিয়ে পড়েছিলেন। গীতাজি সঞ্জয়কে বললেন, যা, তোকে আজ অফিসে যেতে হবে না। তারপর সলোনির দিকে তাকিয়ে একটু কড়া সুরে বললেন, বৌমা, তুই এখনও এখানেই দাঁড়িয়ে? চাটা তো সঙ্গে আনতে পারতিস, নাকি এখনও ঘুম ভাঙেনি তোর? সলোনি জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু গীতাজির কথার তিলক সে অনুভব করতে পারছিল। রাত হয়েছে, বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। আমি আছি তো, এবার সব ঠিক হয়ে যাবে। সঞ্জয় আবেগপ্রবণ হয়ে গীতাদেবীর হাত ধরে নিল এবং এক মুহূর্তের জন্য তার চোখ ভিজে এল। আশাদেবী ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলেন। গীতাদেবী পরম মমতায় বোনের দিকে তাকালেন এবং তারপর ধীরস্বরে বললেন, চল, দিদি ঘুমিয়ে পড়েছে, এখন ওকে বিশ্রাম নিতে দাও। তারপর তিনি পাশে দাঁড়িয়ে থাকা সঞ্জয়ের দিকে তাকালেন এবং মুচকি হেসে বললেন, আর তুই বল, আজ তোকে অফিস যেতে হবে না? এরপরে গীতাদেবী সলোনির দিকে এক পলক তাকালেন, যে চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। মুখে সামান্য বিরক্তি লুকিয়ে গীতাদেবী হালকা ব্যঙ্গ করে হাসলেন এবং বললেন, বউ,
তুমি এখনো এখানেই আছো? তাহলে সাথে করে চাও নিয়ে আসতে পারতে, নাকি এখনো ঘুম ভাঙেনি তোমার? সলোনি জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু গীতা দেবীর কথায় যে তীক্ষ্ণটা ছিল তা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। রাতের সময় ছিল, ঘরে সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। সাদামাটা পরিবেশ ছিল, কিন্তু একটা অজানা উত্তেজনা তখনও বাতাসে ভাসছিল। গীতা দিদি আশা দেবীকে আদর করে খাবার খাইয়ে দিচ্ছিলেন, এবং সঞ্জয় বারবার নিজের মায়ের দিকে তাকাচ্ছিল, যেন এটা নিশ্চিত করতে চাইছিল যে মা সত্যিই ঠিক আছেন কিনা। সেই সময় সালোনি নিজের হাসি খুব চালাকির সাথে আড়াল করে বলল, মাসিজি, একটা কথা জিজ্ঞেস করব? আপনার ভয় লাগে না মাজির এই পাগলপন দেখে? এক মুহূর্তের জন্য টেবিলে নিস্তব্ধতা নেমে এলো। সঞ্জয় নিজের থালা ছেড়ে দিল এবং রাগে স্যালোনির দিকে তাকাল। স্যালোনি, এটা তুমি কি বলছো? আমার মা ঠিক আছেন, শুধু মাঝেমধ্যে ওনার কিছু মনে থাকে না। আর হ্যাঁ, আমার মা পাগল নন। সঞ্জয়ের গলায় নিজের মায়ের জন্য অগাধ সম্মান আর রাগ দুটোই ছিল। গীতা দেবীও কড়া সুরে বললেন, বউ, আজ তো এই কথা মুখ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু এরপরে ভুল করেও আমার বোনকে পাগল বলবে না। স্যালোনির মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় পাওয়া মানুষের মতো দেখাতে লাগল, কিন্তু মনে মনে তার শঠতা হাসছিল। সে নিজের মনে মনে ভাবল এবং হালকা হাসল। পাগল হয়নি তো হয়ে যাবে, ওষুধ ধীরে ধীরে কাজ তো করছেই। ডাইনিং টেবিলে সবাই যেন খাবার তো খেল, কিন্তু সেই রাতে সবার মনে কোনো না কোনো নিঃশব্দ তোলপাড় অবশ্যই চলছিল। তারপর সঞ্জয় নিজের মাকে ওনার ঘরে নিয়ে গেল এবং ওনাকে ভালোভাবে কম্বল জড়িয়ে শুইয়ে দিল। তারপর কিছুক্ষণ গীতা মাসির সাথে কথা বলে শুতে চলে গেল। গীতা দেবীও নিজের বোনের ঘরে শোয়ার জন্য চলে গেলেন। দরজা ধীরে ধীরে বন্ধ করলেন এবং নিজের বোনের কাছে গিয়ে বসলেন। আশা দেবী চোখ খুললেন এবং তারপর দুই বোনের চোখে একই রকম এক চকমক দেখা গেল। আশা দেবী ধীরে ধীরে চোখ খুললেন এবং দুজনের নজর একে অপরের ওপর পড়ল। গীতা দেবী খুব ধীরে বললেন, দিদি, সব সেরকমই হচ্ছে যেমনটা তুমি ভেবেছিলে। এবার আগে কি? আশা দেবী হালকা করে মাথা নাড়লেন এবং তারপর বললেন, এবার সময় এসেছে আমার বউকে ওর ভাষাতেই জবাব দেওয়ার। তুই শুধু এভাবেই সবকিছু দেখতে থাক, কিন্তু সালোনি যেন জানতে না পারে যে তুই সবকিছু জানিস। আশা দেবীর এই কথা বলার পর দুজনের চোখে একই উদ্দেশ্য ছিল, সত্যিকে সামনে আনা এবং বউয়ের ষড়যন্ত্র ফাঁস করা, যে কিনা এক মাকে পাগল প্রমাণ করে দিতে চেয়েছিল। ইতিমধ্যে আশাদেবীর সেই পুরনো মুহূর্তের কথা মনে পড়ে গেল, যখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ফোন করেছিলেন, গীতা, তুই এখানে আমার কাছে আয়। গীতা বলেছিল, কি হয়েছে দিদি, সব ঠিক আছে তো? আশাদেবী দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, কিছুই ঠিক নেই এখানে। আর যদি তুই দেরি করে ফেলিস তবে নিজের বোনকে হারাবি। আর হ্যাঁ, এই কথা কাউকে বলিস না, সঞ্জয়কেও না। ও এমনিতে আমাকে খুব ভালোবাসে, যদি ও কিছু জানতে পারে তবে ও না জানি কি করে বসবে। তারপর আশাদেবী ধীরে ধীরে গীতা দেবীকে জিজ্ঞেস করলেন, তুই কি কোথাও থেকে কোনো গুপ্ত ক্যামেরার ব্যবস্থা করতে পারবি? এটা শুনে গীতা দেবী বললেন, হ্যাঁ, আমি নিয়ে আসব, তুমি চিন্তা করো না। এই সব কথা আশাদেবী যখন ভাবছিলেন তখনই গীতা দেবী বললেন, দিদি, বলো না এবার আমাদের আগে কি করতে হবে? আশাদেবী গীতা দেবীর দিকে তাকালেন এবং ধীরে বললেন, শুধু তুমি কাল যেভাবে হক আমাকে মন্দিরে নিয়ে চলো, সেখানেই আমি তোমাকে সবকিছু বলবো যে আমাদের কি করতে হবে। সকালের হালকা রোদ জানলা দিয়ে ঘরে আসছিল। সালোনি এইমাত্রই উঠেছিল, চোখ তখনও আধ বোঝা ছিল। তখনই তার নজরে পড়ল গীতা দেবী 2 কাপ চা ট্রেতে নিয়ে আশাদেবীর ঘরের দিকে যাচ্ছেন। সালোনি একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, মাসিজি, আপনি কি চা বানিয়েছেন? গীতা দেবী হাসতে হাসতে বললেন, বউ, যদি তোমাকেও চা খেতে হয় তবে রান্নাঘরে পাত্রে রাখা আছে, নিয়ে নাও, আর সঞ্জয়কেও দিয়ে দিও। আমাদের একটু তাড়া ছিল, তোমার মাজির ওষুধের আগে চায়ের প্রয়োজন ছিল। সালোনি একটু ইতস্তত করল, মাসিজি, আপনি কেন কষ্ট করলেন, আমি বানিয়ে দিতাম না? তখনই পেছন থেকে সঞ্জয়ের গলা পাওয়া গেল। সে হাসতে হাসতে এলো এবং মজার সুরে বলল, সালোনি, তুমি কি জানো আমার মাসির বানানো চায় কি জাদু আছে? যেই খায় সেই পাগল হয়ে যায়। গীতা দেবী হাসতে হাসতে ওর গালে হালকা চাপড় মারলেন। ওহো, এবার থাম তো তুই, চল নিজের চা নিয়ে আয় দিদির ঘরে, সবাই একসাথে বসে খাই। সঞ্জয় হাসতে হাসতে মাথা নাড়ল এবং চা নিতে চলে গেল, আর সালোনি ওখানেই দাঁড়িয়ে রইল। হাসি আর দ্বিধার মধ্যে মনে মনে ভাবতে লাগল, এখন তো প্রতি সকালের এই সিলসিলা আমার জন্য কিছু নতুন নিয়ে আসবে। চা শেষ হতেই গীতাদেবী হালকা করে আশাদেবীর দিকে তাকালেন এবং তারপর বললেন, দিদি, চলো এবার তৈরি হয়ে নাও, মন্দিরেও তো যেতে হবে না? আশাদেবী ধীরে ধীরে মাথা নাড়লেন এবং উঠে বসলেন। ওনার মুখে এক অন্যরকম স্থিরতা আর আত্মবিশ্বাস ছিল, যেন আজ গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে।
সলোনি একটু চমকে গিয়ে বলল, মাজি, মাসিজি, এত সকাল সকাল মন্দির, কোনো বিশেষ পূজা আছে নাকি? গীতাদেবী হাসলেন। এমনিই মন চাইল ভগবানের দর্শন করতে, আর দিদির মনটাও একটু হালকা হয়ে যাবে। যখনই গীতাদেবী আর আশাদেবী তৈরি হয়ে বাইরে বেরোতে লাগলেন, সঞ্জয় একটু চিন্তিত হয়ে বলল, মাসি, আপনি তো জানেন মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যায়, এমন সময় আপনি একা কিভাবে সামলাবেন? সলোনিও সঙ্গে সঙ্গে সায় দিল, হ্যাঁ মাসিজি, যদি মন্দির যাওয়ার এতই মন থাকে তবে আমিও সাথে চলি। গীতাদেবী সঞ্জয়ের কাঁধে হাত রেখে হাসতে হাসতে বললেন, বেটা, তুই চিন্তা করিস না, তোর মা একদম ঠিক আছে। আর হ্যাঁ, তোর মায়ের এবার কিছু হবে না। আর বউ, তোমার সাথে চলা এখন জরুরি নয়। আশাদেবী ও সঞ্জয়ের দিকে তাকিয়ে ধীর স্বরে বললেন, সঞ্জয় বেটা, আজ আমার মন চাইছে ভগবানের সামনে কিছুটা সময় কাটাতে। সব ঠিক থাকবে, তুই শুধু নিজের মাসির ওপর ভরসা রাখ। সঞ্জয় মা আর মাসির চোখের দিকে তাকালো। সেখানে ভয় ছিল না, এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল, ঠিক আছে মা, আপনারা সাবধানে যাবেন। তারপর দুই বোন বেরিয়ে পড়লেন, কিন্তু এখন শুধু দর্শনের জন্য নয়, বরং এক নতুন শুরুর দিকে। গীতাদেবী একটি অটো বুক করলেন এবং দুই বোন তাতে বসে মন্দিরের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার সারা পথ গীতাদেবীর চোখে চিন্তার রেখা ছিল, কিন্তু আশাদেবীর মুখে এক প্রশান্তি ছিল, যেন ওনার পূর্ণ ভরসা আছে যে এবার সবকিছু ঠিক হবে। ওদিকে যখন সঞ্জয় অফিসের জন্য বেরিয়ে গেল, তখন ঘরে শুধু সলোনি একা ছিল। দরজা বন্ধ হতেই সলোনি তাড়াতাড়ি নিজের মোবাইল তুলল এবং কাউকে ফোন করল। ওপাশ থেকে শব্দ এলো, আরে, আজ এতদিন পর নিজের মায়ের কথা মনে পড়ল। সলোনি বিরক্ত হয়ে বলল, কি করব মা, ঘরের কাজ থেকে ফুরসাত পাই তবে তো কাউকে ফোন করব, আর এখন তার ওপর আমার মাসি শাশুড়িও চলে এসেছে। ভালোই সব চলছিল, না জানি কোথা থেকে হঠাৎ এটা এসে জুটল। ওর এই কথা শুনেই ওপাশ থেকে ওর মা উর্মিলা দেবীর গলা একটু শক্ত হয়ে গেল। বেটা দেখ, তুই যা করছিস তা ঠিক নয়, শেষমেশ শাশুড়িও তো মাই হয়। সলোনি প্রায় চিৎকার করে বলল, দেখো, এবার আপনি আবার ওইসব শুরু করবেন না, এই কারণেই আমি আপনার সাথে বেশি কথা বলি না, আপনি সবসময় ওনাদের পক্ষ নেন। উর্মিলা দেবী শান্ত হয়ে তবুও বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বেটা, তুই যা করছিস তার পরিণাম ভালো হবে না। সঞ্জয় তোকে কত ভালোবাসে, আর তুই আছিস ওর মাকেই পাগল বানাতে তুলে আছিস। এবার উর্মিলা দেবী আরও কিছু বলতেন, তার আগেই সলোনি রাগে ফোন কেটে দিল এবং গটগট করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার মুখে হালকা বিরক্তি আর অস্বস্তি ছিল, কিন্তু তার চোখে তখনও সঠতার সেই স্ফুলিঙ্গ স্পষ্ট ধরা পড়ছিল। ওদিকে মন্দিরে পৌঁছে আশাদেবী আর গীতাদেবী সবার আগে ভগবানের দর্শন করলেন। শান্ত পরিবেশ, ধূপের মিষ্টি গন্ধ আর ঘণ্টার মধুর আওয়াজ দুজনেরই মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিল। দুই বোন চোখ বন্ধ করে হাত জোর করলেন এবং মনে মনে প্রার্থনা করলেন। আশাদেবী চোখ বন্ধ করে ধীরে ধীরে বললেন, হে প্রভু, এবার সবকিছু আপনার হাতে, যাই করবেন সঠিক করবেন, শুধু আমার বউয়ের আসল চেহারা আমার ছেলের সামনে যেন চলে আসে। গীতাদেবীও ধীরে প্রার্থনা করলেন, ভগবান, আমার বোন যা সহ্য করেছে তা কোনো মা সহ্য করতে পারে না, এবার ওকে আর পরীক্ষা করবেন না। কিছুক্ষণ সেখানে শান্তিতে বসার পর মন্দিরের প্রাঙ্গণে এক কোণের দিকে গিয়ে আশাদেবী ধীরে ধীরে গীতাদেবীর হাত ধরলেন এবং বললেন, এবার মন দিয়ে শোন, এবার আমাদের কি করতে হবে। আমি তোকে বলতে যাচ্ছি, কিন্তু যাই হবে তার প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিতে হবে, কারোর যেন বিন্দুমাত্র সন্দেহ না হয়। হ্যাঁ দিদি, তুমি শুধু বলো, এবার আমি তোমার সাথে আছি, যা করতে হবে করব, কিন্তু এবার তোমার চুপ থাকা আর চোখের জল আমার সহ্য হচ্ছে না। গীতাদেবীর চোখে দৃঢ়তা ছিল আর গলায় আন্তরিকতা। আশাদেবী একটু ঝুঁকে ধীর স্বরে জিজ্ঞেস করলেন, গীতা, এটা বল, আমি তোকে যা বলেছিলাম সেই গুপ্ত ক্যামেরা, ওটা কি তুই নিয়ে এসেছিস? গীতাদেবী সঙ্গে সঙ্গে নিজের ব্যাগের দিকে ইশারা করলেন এবং হাসতে হাসতে বললেন, হ্যাঁ দিদি, আমি এনেছি, নিজের নাতির থেকে আনিয়েছি, খুব ছোট আর বিশেষ ক্যামেরা, দেয়ালে বা শোপিসে লাগিয়ে দিলেও কেউ টেরই পাবে না। আশাদেবীর মুখে এবার এক হালকা হাসি ছিল, যেন কোনো যুদ্ধের প্রস্তুতি পূর্ণ হয়েছে। খুব ভালো করেছিস গীত, এবার শুধু এটাকে সঠিক জায়গায় লাগাতে হবে, আর তারপর দেখ কিভাবে সত্যি সামনে আসে। ও আমাকে পাগল প্রমাণ করার যে চেষ্টা করছে, এবার নিজেকে আর বাঁচাতে পারবে না। আশাদেবীর কথা শুনে গীতাদেবী কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ওনার মুখে প্রশ্নের ছায়া ফুটে উঠল, কিন্তু দিদি, একটা কথা তো বল, তুই কিভাবে জানলি
যে ও তোকে পাগল বানানোর ষড়যন্ত্র করছে? আশাদেবীর মুখ মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। চোখ একদম শূন্যে তাকিয়ে রইল, যেন কোনো খুব ভয়ানক দৃশ্য আবার মনে ফিরে এসেছে। আশাদেবী তারপর ধীরে বললেন, গীতা, সেদিন আমি পার্কে একা বসেছিলাম, খুব বিরক্ত ছিলাম। তখনই আমি সালোনিকে দেখলাম। ও ফোনে কারোর সাথে কথা বলছিল, কিন্তু ও জানত না যে আমি ওর ওই সব কথা শুনে নিয়েছিলাম। ওর শব্দ, গীতা, ওর ওই শব্দগুলো আজকেও আমার কানে বাজে। গীতা দেবী কিছু বলতেন, তার আগেই আশা দেবী কাঁপা গলায় বললেন, ও বলছিল, কি এখনও 1 মাস আর লাগবে আমার শাশুড়ি পাগল হতে? আমি তো ওনাকে রোজ ওষুধ আর দুধ টাইম মতো দিচ্ছি, তাহলে কাজ হতে এত দেরি কেন হচ্ছে? এমন কোনো ওষুধ নেই কি যাতে উনি তাড়াতাড়ি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন? আর এই সঞ্জয় যখন তখন নিজের মা মা করে। আমি চাই ও শুধু আমার হয়ে থাক, নিজের বুড়ি মায়ের নয়। আশা দেবীর গলা ধরে এলো, কিন্তু তিনি নিজেকে সামলালেন এবং বললেন, তারপর কিছুক্ষণ চুপ থাকার পর সলোনি যা বলল তা আমার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। গীতা দেবী এখন একেবারে স্তব্ধ ছিলেন, ওনার নিঃশ্বাস দ্রুত চলছিল। আশা দেবী আরও বললেন, ও বলল, এমন করো, আমার শাশুড়িকে একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলো, তবেই ল্যাঠা চুকে যাবে। এটা শুনে গীতা দেবীর চোখে জল আর রাগের তুফান একসাথে উথলে উঠল। কি? এত জঘন্য চিন্তা? প্রাণে মারার ষড়যন্ত্র? এবার তো এই কথা ভগবানও দেখছেন দিদি। এবার ওর প্রতিটি পাপের পর্দাভাস হবে, আর দুনিয়া দেখবে যে এক মাকে পাগল ভাবা বউয়ের কি হাল হয়। আশা দেবী গীতার হাত ধরে নিলেন। তুই সাথে আছিস তো? গীতা বললেন, হ্যাঁ দিদি, এবার আমি তোর সাথে আছি। প্রাণ পর্যন্ত লড়তে হলেও পিছিয়ে আসব না। মন্দিরে আশা দেবী গীতার সাথে হেসে হেসে কথা বলছিলেন। অনেক দিন পর ওনার মুখে প্রশান্তি আর সজীবতা দেখা যাচ্ছিল। তখনই আশা দেবী বললেন, চল গীতা, এবার ওই সলোনির সত্যি সঞ্জয়ের সামনে আনার সময় চলে এসেছে। কথা বলতেই দুজনে হাসলেন। আজ অনেক দিন পর আশা দেবী হাসতে পারলেন। তারপর গীতা দেবী হাত জোর করে ভগবানের মূর্তির দিকে তাকালেন এবং ধীরে বললেন, হে প্রভু, এবার আমাদের সাথে ন্যায় করবেন। আমার দিদির সাথে অনেক অন্যায় হয়ে গেছে। এবার দুই বোনের মন একই লক্ষ্যে কেন্দ্রীভূত ছিল, সত্যের পর্দাভাস করা, কিন্তু চুপচাপ, খুব বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার সাথে। ঘরে ফেরার পর আশা দেবী আর গীতা দেবী পোশাক বদলালেন এবং তারপর গীতা দেবী সুযোগ বুঝে সেই ছোট গুপ্ত ক্যামেরা বের করলেন, যা তিনি নিজের নাতির থেকে আনিয়েছিলেন। সবার আগে তারা আশা দেবীর ঘরে একটি ক্যামেরা ঠিক সেই জায়গায় লাগালেন যেখান থেকে পুরো ঘর পরিষ্কার দেখা যায়। তারপর তারা আরও একটি ক্যামেরা রান্নাঘরে লাগালেন, যেখানে সলোনি প্রায়ই ওনার ওষুধ আর দুধের ব্যবস্থা করত। সবকিছু খুব সাবধানে আর চুপচাপ হল, কেউ টেরই পেল না। পরের দিনই এমন এক সুযোগ এলো যার জন্য তারা অপেক্ষা করছিলেন, যখন আশা দেবী আর গীতা দেবী নিজের ঘরে ছিলেন এবং সঞ্জয় অফিসে চলে গিয়েছিল। তখনই সালোনির মা উর্মিলা দেবীর ফোন এলো। সালোনি রান্নাঘরে দুধে কিছু মেশাচ্ছিল, তখনই ও ফোন রিসিভ করল এবং সেই পুরো কথোপকথন রান্নাঘরে লাগানো ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। সালোনির আগে বলল, মা, আপনি আবার ফোন করলেন? ঘরের কাজ থেকে ফুরসত পাই তবে তো কোনো কথা বলবো। ওপরে এখন এই মাসি শাশুড়িও না জানি কবে যাবে এখান থেকে। উর্মিলা দেবী একটু নরম স্বরে বললেন, বেটা, তুই যা করছিস তা ঠিক নয়, শেষমেশ শাশুড়ি তো মায়ের মতোই হয়। সালোনির আগে বলল, মা, এবার আপনি শুরু করবেন না, এই কারণেই আমি আপনার সাথে বেশি কথা বলি না। আর হ্যাঁ, যা আমি করছি তা আমার ভালোর জন্যেই। আর রইল তোমার আদরের জামাইয়ের কথা, তো ওর তো আগে পেছনে নিজের মাকেই চোখে পড়ে। এই কথোপকথন পুরোপুরি রেকর্ড হয়ে গিয়েছিল, কিন্তু সালোনি এই বিষয়ে অজানা ছিল। আর আজ আশা দেবীর চোখ ভিজে এলো। কিন্তু এবার ভয় নয়, এবার খুব তাড়াতাড়ি ওনার কাছে প্রমাণ থাকবে। আর এখন সত্যকে লুকিয়ে রাখা অসম্ভব ছিল। বন্ধুরা, এবার কি সালোনির সত্যি সঞ্জয়ের সামনে আসতে পারবে, নাকি কোনো নতুন মোড় আসতে চলেছে? ঘরের পরিবেশ একদম শান্ত ছিল। গীতা দেবী সঞ্জয়ের সাথে বাজারে গিয়েছিলেন এবং সালোনি ভাবল যে এটাই সঠিক সুযোগ যখন সে নিজের শাশুড়ির সাথে দু একটা কথা বলতে পারে, বা বলা যায় নিজের আসল রূপ আবার দেখাতে পারে। আশা দেবী নিজের বিছানায় শুয়েছিলেন, যেন ওনার কিছু আভাস হচ্ছিল যে ঝড় আসতে চলেছে। তখনই দরজা খুলল এবং সালোনি চায়ের ট্রে নিয়ে ভেতরে এলো। এই নিন মাজি, আপনার জন্য চা এনেছি,
স্যালোনি হাসতে হাসতে বলল, কিন্তু তার হাসিতে এক অদ্ভুত শঠতা ছিল। আশাদেবী যেমনই ওর চোখের দিকে তাকালেন, ওনার উপলব্ধি হল যে এটাই সুযোগ। তিনি সাথে সাথে নিজের পরিকল্পনা মতো আবার খিচুনির নাটক শুরু করে দিলেন। ওনার হাত পা কাঁপতে লাগল, চোখ উল্টে যেতে লাগল এবং মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বেরোতে লাগল। স্যালোনি প্রথমে তো কিছুক্ষণ ওনাকে দেখতে থাকল, তারপর যখনই ওর বিশ্বাস হল যে শাশুড়ির আবার খিচুনি শুরু হয়েছে, সে হঠাৎ বদলে গেল। সে আশাদেবীকে দেখল এবং জোরে হাসতে হাসতে বলল, দেখলে, আমার দেওয়া ওষুধের প্রভাব এবার দেখা দিচ্ছে। এবার সেই দিন বেশি দূরে নয় যখন এই ঘরে আমার আর শুধু আমার রাজত্ব হবে। সে আশাদেবীর খুব কাছে এসে ধীরে বলল, তোর ছেলেকে তো আমি নিজের আঙুলের ডগায় নাচাবো। এতদিন তো ও মায়ের মালা জপত, এবার দেখবি শুধু আর শুধু নিজের স্ত্রীর মালা জপবে। এতটুকু বলে সে জোরে হাসল এবং তারপর সে এমন কিছু করল যা দেখে যে কারোর আত্মা কেঁপে উঠবে। স্যালোনি নিজের শাশুড়িকে পা দিয়ে জোরে ধাক্কা দিল, যাতে আশাদেবী পালং থেকে নিচে পড়ে গেলেন। চাল পাগল কথাকার বলে সে জোরে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল, যেন ওর কোনো ভয়ই নেই। ঘরে এবার আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। আশাদেবী কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠতে উঠতে চারদিকে তাকালেন। ওনার নিঃশ্বাস দ্রুত চলছিল, কিন্তু ওনার চোখে জলের সাথে এক প্রশান্তিও ছিল। তিনি চুপচাপ গিয়ে সেই ছোট গুপ্ত ক্যামেরা বন্ধ করলেন এবং সাবধানে ওটাকে একটা কাপড়ে জড়িয়ে আলমারিতে লুকিয়ে দিলেন। এবার ওনার কাছে প্রমাণ ছিল স্যালোনির আসল রূপের, ওর ষড়যন্ত্রের, ওর উদ্দেশ্যের। এবার সেই দিন দূরে ছিল না যখন সবার সামনে এই বউয়ের মুখোশ খসে করবে। যেমনই সঞ্জয় আর গীতাদেবী বাজার থেকে ফিরলেন, দরজা খুলতেই ওনারা স্যালোনির জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পেলেন। সঞ্জয় আসতেই স্যালোনি দৌড়ে এলো এবং ফুপিয়ে কেঁদে ওর গলায় জড়িয়ে ধরল। আমি আর এই ঘরে থাকতে চাই না, আজ তো তোমার মা আমার গলা টিপেই ধরেছিলেন, অনেক কষ্টে আমি নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়েছি। সঞ্জয় একদম স্তম্ভিত হয়ে গেল। কি, মা তোমার গলা টিপেছেন? সে সঙ্গে সঙ্গে নিজের মায়ের দিকে তাকালো, যে এখনও চুপচাপ নিজের ঘরের দরজার কাছে বসেছিলেন। গীতাদেবীর বিশ্বাসই হল না যে স্যালোনি এত বড় অপবাদ দিচ্ছে। দেখো, স্যালোনি নিজের ঘাড় দেখিয়ে বলল, এই লাল দাগ দেখো, আর কি প্রমাণ চাই তোমার? এবার অনেক হয়েছে সঞ্জয়, এবার সময় এসেছে যে তুমি নিজের মাকে পাগলাগার্দে পাঠাও, এর আগে যে উনি কারোর প্রাণ কেড়ে নেন। সঞ্জয় একদম রাগে ফেটে পড়ল। সে নিজের চোখে রাগ আর দ্বিধা নিয়ে বলল, তুমি জ্ঞান আছো তো সলোনি? কি আজে বাজে কথা বলছো? মা এমনটা কখনো করতে পারেন না। গীতাদেবী রাগে কাঁপতে কাঁপতে স্যালোনির দিকে এগিয়ে গেলেন এবং বললেন, তোর লজ্জা হওয়া উচিত সলোনি, এমন ষড়যন্ত্র, এমন নীচ কাজ। কিন্তু স্যালোনিও বা থামার পাত্রী কথায়। সে উল্টে বলল, মাসিজি, আপনি আমাদের ঘরোয়া বিষয়ে মাথা না ঘামালে ভালো হয়। তখনই আশাদেবী, যিনি এতক্ষণ শান্ত ছিলেন, পুরো শক্তি দিয়ে এগিয়ে এলেন এবং এক সপাটে চর স্যালোনির গালে কষিয়ে দিলেন। চুপ! খবরদার আমার বোনের সম্পর্কে একটা শব্দও বললে। অনেক শুনেছি তোর নাটক। স্যালোনি থমকে গেল। সে বিশ্বাসই করতে পারল না যে ওর শাশুড়ি ওকে চর মেরেছেন। ওর মুখে ভয় আর ধাক্কা দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল। ওখানেই দাঁড়িয়ে থাকা সঞ্জয় যেমনই নিজের মাকে এই রূপে দেখল, পুরোপুরি সজ্ঞানে, শক্তি এবং আত্মবিশ্বাসে ভরপুর, ওর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে দৌড়ে নিজের মায়ের কাছে গেল এবং কাঁপা গলায় বলল, মা, আপনি তো একদম ঠিক আছেন, কিন্তু সলোনি বলছিল যে আপনি পাগল হয়ে গেছেন। আশাদেবী ওর দিকে তাকালেন, তারপর ভারাক্রান্ত গলায় বললেন, ঠিকই বলেছে ও, পাগল বানাতে তো কোনো খামতি রাখেনিও। শুধু ওর বাস চললে আজ তোর মা কোনো পাগলাগারদের শলাকার পেছনে থাকত। স্যালোনি এবার কাঁদতে কাঁদতে বলল যে আপনি কি বলছেন, এমন কিছু নয়। কিন্তু সঞ্জয় এবার কিংকর্তব্য বিমূঢ়। ও নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। মা, আপনি এইসব কি বলছেন? আশাদেবী সঞ্জয়ের দিকে তাকালেন এবং ধীর অথচ দৃঢ় গলায় বললেন, সঞ্জয়, এবার সময় এসেছে যে তুই নিজের চোখে সব দেখবি। এই হলো সেই সত্যি যা তুই এখন পর্যন্ত দেখতে পাসনি। তিনি নিজের ঘরে লাগানো গুপ্ত ক্যামেরা থেকে বের করা মেমোরি কার্ড নিজের মুঠি থেকে বের করে সঞ্জয়ের হাতে রাখলেন। ওদিকে গীতাদেবীও সাথে সাথে রান্নাঘরের দিকে গেলেন এবং সেখানে লুকানো দ্বিতীয় ক্যামেরার মেমোরি কার্ডও বের করে আনলেন। গীতাদেবী বললেন, এটা দ্বিতীয় কার্ড, রান্নাঘরে যে খেলা হচ্ছিল না ওটাও রেকর্ড হয়েছে, এবার সিদ্ধান্ত তুই নিজে নে। সঞ্জয় কাঁপা হাতে দুটো কার্ডই নিজের ল্যাপটপে লাগাল। যেমনই সে প্রথম ভিডিওটি প্লে করল, সবার নজর স্ক্রিনে আটকে গেল। ভিডিওতে সেই দৃশ্যই চলছিল, সলোনি আশাদেবীর ঘরে দাখিল হচ্ছে।
তারপর যেমনই সালোনি ঘরে এলো, তারপর ওর জঘন্য কথা আর ওর আসল চেহারা একে একে সামনে আসতে লাগল। দেখলে আমার দেয়া ওষুধের প্রভাব, এবার ওই দিন দূরে নয় যখন এই ঘরে আমার রাজত্ব হবে। তোর ছেলে তো আমার আঙুলের ইশারায় নাচবে। তারপর সালোনির সেই শব্দ শোনা গেল যা পুরো ঘরকে নাড়িয়ে দিল। এখনো পর্যন্ত মায়ের মালা জপে, এবার আমার জপবে। চল পাগল কোথাকার। আর তারপরে ক্যামেরায় পরিষ্কার দেখা গেল সালোনি নিজের শাশুড়িকে নিজের পা দিয়ে ধাক্কা দিয়ে দিল। পুরো ঘরে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। সঞ্জয়ের চোখ ছানা বড়া হয়ে গেল, ওর মুখ থেকে যেন সমস্ত রক্ত নেমে গেল। ও কিছু বুঝতে পারল না যে ও কি দেখছে আর কি অনুভব করছে। সালোনি তিল তিল করে বলতে লাগল, এসব মিথ্যে, এরা দুজন মিলে আমাকে ভাসাতে চায়, এসব ওনাদের এক চাল। কিন্তু যেমনই সঞ্জয়ের রাগ আর অবিশ্বাসে ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, সালোনির জিভ জড়িয়ে গেল, ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং ও ধীর পায়ে গিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে পড়ল। এখন ওর আর কিছু বলার সাহস অবশিষ্ট ছিল না। তখনই সঞ্জয় দ্বিতীয় মেমারি কার্ডটি রান্নাঘরের ল্যাপটপে লাগাল। ভিডিও চলল এবং একে একে প্রতিটি সত্যি সামনে আসতে লাগল। সালোনি নিজের ফোনে নিজের মা উর্মিলা দেবীর সাথে কথা বলছিল এবং ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল। সালোনির আগে বলছিল, মা আপনি আবার ফোন করলেন, ঘরের কাজ থেকে ফুরসত পাই তবে তো কথা বলবো। ওপরে এখন এই মাসি শাশুড়িও না জানি কবে যাবে এখান থেকে। তারপর সেই সব কথা যা ও বলেছিল নিজের মাকে। আর রইল তোমার আদরের জামাইয়ের কথা, তো ওর তো আগে পেছনে নিজের মাকেই চোখে পড়ে। তারপর সেই হাসি যা কারোর আত্মা কাঁপিয়ে দেয়, এই ঘরের রানী আমি হব, শুধু আমি। এতটুকু শুনতেই সঞ্জয়ের শিরায় রক্ত ফুটতে লাগল। ওর চোখে জল ছিল, কিন্তু এবার সেই জল ব্যথার নয়, রাগ আর অপমানের ছিল। ও সালোনির দিকে তাকালো এবং বরফের মতো ঠান্ডা অথচ অত্যন্ত শক্ত স্বরে বলল, তোমার এত সাহস। আর তারপরে এক সপাটে চর সালোনির গালে পড়ল। সালোনির মাথা ঘুরে গেল, ও স্তব্ধ হয়ে গেল। ওর চোখে বিস্ময় আর ভয় স্পষ্ট ধরা পড়ছিল। আশা দেবী সঞ্জয়ের চোখে তাকিয়ে ধরা গলায় বললেন, বেটা আমাকে ক্ষমা করে দিস, এই ঘরকে আর তোকে বাঁচানোর জন্য আমাকে আর গীতাকে এসব করতে হয়েছে, যাতে সলোনির আসল চেহারা তোর সামনে আসতে পারে। এখন এটা তুই ঠিক কর, তোকে কি করতে হবে। সঞ্জয় মায়ের কথা শুনেই দীর্ঘশ্বাস নিল এবং শক্ত গলায় বলল, করতে কি হবে মা, এবারও এই ঘরে এক মুহূর্তও থাকতে পারবে না। এটা শুনতেই সলোনি আশা দেবীর পায়ে লুটিয়ে পড়ল। মাজি আমাকে ক্ষমা করে দিন, যা হয়েছে ওটা আমার ভুল ছিল, কিন্তু আমাকে এই ঘর থেকে বের করবেন না প্লিজ। কিন্তু তখনই সঞ্জয়ের আগে ওর হাত ধরল এবং বলল, গাড়িতে বসো। সলোনি এবার ভয় পেয়ে গিয়েছিল, কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে বসল। পুরো রাস্তায় সঞ্জয় একটা শব্দও বলেনি। গাড়ির পরিবেশ একদম থমথমে ছিল, শুধু সলোনির হৃৎস্পন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর সঞ্জয় গাড়ি সরাসরি সলোনির বাবার বাড়ির সামনে থামাল। নামতেই সলোনির হাত ধরে দরজার দিকে এগোতে এগোতে বলল, চলো। সঞ্জয়, হাত ছাড়ো, ব্যথা লাগছে, সলোনি কাঁদতে কাঁদতে বলল। যেমনই দরজার কাছে পৌঁছাল, সলোনির মা উর্মিলা দরজা খুলে সামনে এলেন। মেয়েকে এমন অবস্থায় দেখে চমকে উঠলেন। আরে এসব কি হচ্ছে? সঞ্জয় ওনার চোখের দিকে তাকিয়ে বলল, সামলান নিজের মেয়েকে আর খেয়াল রাখুন, এবার যদি ও আমার ঘরে কদমও রাখে তবে ভালো হবে না। ডিভোর্সের কাগজ শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। এতটুকু বলে সঞ্জয় পেছনে না তাকিয়েই সেখান থেকে বেরিয়ে গেল। সলোনি ওখানেই দরজায় বসে হাহাকার করে কাঁদতে লাগল। ওর মা বিরক্তি নিয়ে ওর দিকে তাকালেন এবং বললেন, দেখলি, তাই বলতাম এসব করিস না, কিন্তু তোর তো শুধু শাশুড়িকে পাগল করার ভূত চেপেছিল। এবার কাঁদ, এখন তো আর কিছুই রইল না। সলোনি এখন নিজের কাজের জন্য পস্তাচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ওদিকে অন্যদিকে সঞ্জয় মায়ের কাছে ফিরে এলো। আশা দেবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, মা এসব যদি আপনি আগে বলে দিতেন তবে আপনাকে এই দিন দেখতে হতো না। আশা দেবীর চোখেও জল ছিল। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা আমি ভয় পেতাম যে আমি যদি বউয়ের ব্যাপারে কিছু বলি তবে তুই আমাকেই ভুল বুঝবি। তখনই গীতা দেবী হাসতে হাসতে গরম গরম হালুয়া নিয়ে এলেন। এবার অনেক হয়েছে কান্নাকাটি, সব ঠিক হয়ে গেছে, আর আমাদের ভগবানের শুকরিয়া আদায় করা উচিত, যিনি আমাদের এমন বউয়ের জাল থেকে বাঁচিয়ে নিয়েছেন। আশা দেবী ছেলেকে খুব আদর করে নিজের হাতে হালুয়া খাওয়ালেন। গীতা দেবী ওনার নজরও কাটালেন এবং বললেন, ভগবান যেন এই মা ছেলের জুটিকে কারোর নজর না লাগান।
ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। দুঃখের জায়গায় খুশি দখল করে নিয়েছিল। সঞ্জয় হাসি মুখে গীতামাসিকেও নিজের হাতে হালুয়া খাওয়াল। আশাদেবী আবেগপ্রবণ হয়ে বললেন, গীতা, সত্যি বলছি, ভগবান যেন প্রত্যেককে তোর মতো বোন দেন। গীতাদেবীও হাসতে হাসতে বললেন, আর প্রত্যেক বোন যেন আপনার মতো বুদ্ধিমতী দিদি পায়। দুই বোনের চোখে এখন জল ছিল না, শুধু প্রশান্তি আর সন্তোষের চমক ছিল। বন্ধুরা, এই গল্পটি একটি খুব গভীর সত্যকে উন্মোচন করে। লোভ মানুষকে অন্ধ করে দেয়। সালোনি নিজের স্বার্থ আর লোভে এসে নিজের শাশুড়িকে পাগল প্রমাণ করার ষড়যন্ত্র করেছিল, যাতে ঘরে শুধু ওর রাজত্ব চলে আর ওর স্বামী কেবল ওরই হয়ে থাকে। কিন্তু এই লোভই ওকে অন্ধ করে দিয়েছিল, এবং ও এটা ভাবেনি যে ও যেসব সম্পর্ককে মুছে ফেলার চেষ্টা করছে সেগুলোই ওর আসল পুঁজি। নিজের স্বার্থে ও এটাও ভুলে গিয়েছিল যে ভালোবাসা, সম্মান আর আপন্নত্ব জোর করে পাওয়া যায় না, ওটা নিজের কাজ আর স্বচ্ছ হৃদয় দিয়ে অর্জন করতে হয়। সালোনি লোভে সব কিছু হারিয়ে ফেলল, নিজের ঘর, নিজের সম্পর্ক আর সেই সম্মান যা এক বউ পুরো ঘরে পায়। এই গল্প আমাদের শেখায় যে লোভ ছোট হোক বা বড়, তার পরিণাম সবসময় খারাপ হয়। আপনার এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে এটি অন্যদের সাথে শেয়ার করুন। নিজের এবং নিজের আপনজনদের খেয়াল রাখুন। ধন্যবাদ। আমি কি এই গল্পের মূল চরিত্রগুলির একটি তুলনামূলক চরিত্র বিশ্লেষণ লিখে দেব, যাতে গল্পের নৈতিক শিক্ষা আরও স্পষ্ট হয়?